প্রিয় দূর দূরান্তের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে যোগাশ্রয়ী প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা প্রথম অধ্যায়ের দুইটি ক্লাস আমি নিয়েছি, ওই ক্লাস দুটি তোমরা ফলো করেছো। ক্লাসগুলি তোমরা বারবার ফলো করবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এবং ওই ক্লাস দুটি ছিল খুবই বিস্তারিত। আশা করি ওই দুইটা ক্লাস যদি তোমরা ভিডিওতে যদি ফলো করো, তাহলে তোমাদের ওই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমরা শুরু করছি যোগাশ্রয়ী প্রোগ্রাম। যোগাশ্রয়ী প্রোগ্রামকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার প্রোগ্রাম। লিনিয়ার প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং, এই লিনিয়ার শব্দের অর্থ হলো যোগাশ্রয়ী। যোগাশ্রয়ী এবং প্রোগ্রাম বা প্রোগ্রামিং হলো পরিকল্পনা। পরিকল্পনা। তাহলে এই আবার এই লিনিয়ার শব্দটি আসছে লাইন থেকে। লাইন, লাইন, এখানে লাইন বলতে আমরা বোঝাচ্ছি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন হলো সরল রেখা। সরল রেখা তোমরা একাদশ শ্রেণীতে তৃতীয় অধ্যায়ে পড়েছ। সরল রেখা, সরল রেখার সমীকরণগুলি এরকম যে y equals to mx plus c, x by a plus y by b equals to 1, তারপরে ax plus by plus c equals to 0। দেখো, এগুলি সবই লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন সেইগুলিকেই বলা হয় বা যোগাশ্রয়ী সমীকরণ, যেই সমীকরণে চলকের ঘাত, এই যে চলক x এবং y, এখানে দুইটা চলক, এখানেও দুইটা চলক, এই চলকগুলির ঘাত হলো 1, সেই জন্য এগুলিকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। তোমরা মনে রাখবে যে লিনিয়ার ইকুয়েশন চেনার উপায় হলো যে চলকের ঘাত হবে এক্স্যাক্টলি 1। তাহলে আমরা যদি বলি যে √x plus y equals to 5, এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন না, কারণ এখানে চলকের ঘাত হলো হাফ। আবার যদি বলি x² plus 2y equals to 7, এইটাও লিনিয়ার না। এই দুটো সমীকরণ লিনিয়ার সমীকরণ না বা যোগাশ্রয়ী সমীকরণ না। এখন আমরা এখানে মূলত যোগাশ্রয়ী সমীকরণ এবং যোগাশ্রয়ী অসমতা নিয়ে আলোচনা করব। যোগাশ্রয়ী অসমতাগুলো হলো যে ইকুয়ালস চিহ্ন থাকবে না, সেখানে থাকবে হলো লেস অর ইকুয়াল টু অথবা গ্রেটার অর ইকুয়াল টু। যেমন x plus y is greater or equal to 5, অথবা twice x plus thrice y is less or equal to 7। এই ধরনের যোগাশ্রয়ী অসমতা এবং যোগাশ্রয়ী সমীকরণ নিয়েই আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিং চ্যাপ্টারে আলোচনা করব। এখন লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং বলতে আমরা কি বোঝাই, যাকে সংক্ষেপে আমরা বলি এলপি, লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং ইজ, যদি আমরা ইংলিশে বলি, লিনিয়ার প্রোগ্রামিং is a mathematical technique linear programming is a mathematical technique for maximizing or minimizing a linear function।
for maximizing or minimizing a linear function of several variables. তাহলে linear programming is a mathematical technique for maximizing or minimizing a linear function of several variables. এইটুকু আমরা বলতে পারি যে লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে। তাহলে আমরা কি করব, যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে আমরা ম্যাক্সিমাইজ করব অথবা মিনিমাইজ করব। এখন এই লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং এর প্রতিটা ডিপার্টমেন্টে পড়ানো হয় এবং বিজনেস স্টাডিজের প্রতিটা ডিপার্টমেন্টে পড়া হয়। অর্থাৎ যেখানে অর্থের ব্যাপার আছে, অর্থ খরচ এবং লাভের ব্যাপার আছে, সেখানেই এই সাবজেক্টটা পড়ানো হয়। লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টটার বয়স খুব বেশি না, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে এই সাবজেক্টটা ডেভেলপ করেছে একজন রাশিয়ান গণিতবিদ। তিনি প্রথম, ওনার নাম হলেন এল.ভি. ক্যান্টোরোভিচ, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একটা এই গাণিতিক মডেল তৈরি করেন। সেটা হলো 1939 সালে। তখন থেকে মূলত এই সাবজেক্টের অগ্রযাত্রা। বর্তমানে এটি আরো অনেক উন্নত হয়েছে, তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। আসলে এই সাবজেক্টের নাম হলো যে অপারেশন রিসার্চ। এটা আমরা মাস্টার্স শ্রেণীতে পড়াই। তারই একটি অংশ মাত্র হলো লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার প্রোগ্রামিং এর গুরুত্বটা বুঝতে হবে, গুরুত্ব অত্যন্ত ইম্পর্টেন্ট। সেজন্য তোমাদের এখানে এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এই সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। আসলে লিনিয়ার প্রোগ্রামিং এর উদ্দেশ্য কি? লিনিয়ার প্রোগ্রামিং এর উদ্দেশ্য হলো আমাদের সম্পদ, সারা পৃথিবীতেই আমাদের সম্পদ হলো সীমিত। এই সীমিত সম্পদকে কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায়, অর্থাৎ আমার সীমিত সম্পদ ইউজ করে আমি যখন লাভ করতে চাইব তখন আমি সর্বোচ্চ লাভ করব। যখন আমি খরচ করতে যাব তখন আমি চাইব যে মিনিমাম খরচ করে কিভাবে আমার টার্গেটে পৌঁছা যায়, কিভাবে আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারি। যেমন ধরো যে আমি একটা জিনিস বিক্রি করে সেটা থেকে লাভ পেতে চাই। লাভ পেতে চাইলে আমি চেষ্টা করব আমার লাভ যেন সর্বাধিক হয়, সর্বোচ্চ যেন, মানে বেস্টটা আমি যেন পাই। আবার যখন আমি খরচ করতে যাব আমি যেন খরচ করে আমার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ করে যেন আমার একটা টার্গেটে, একটা লক্ষ্যে আমি যেন পৌঁছতে পারি। এটাই হলো আসলে লিনিয়ার প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য। লিনিয়ার প্রোগ্রামিং এর এখন যদি তোমরা বাংলায় সংজ্ঞা লেখো তাহলে লিখতে পারো যে যোগাশ্রয়ী প্রোগ্রাম। যোগাশ্রয়ী প্রোগ্রাম হলো এমন একটি গাণিতিক কৌশল যার সাহায্যে কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণকারী নিজস্ব গাণিতিক জ্ঞান দ্বারা
জ্ঞান দ্বারা সিদ্ধান্ত গ্রহণকারী নিজস্ব গাণিতিক জ্ঞান দ্বারা সুষ্ঠু পরিকল্পনা মাধ্যমে গাণিতিক জ্ঞান দ্বারা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দুই বা ততোধিক স্বাধীন চলকের যোগাশ্রয়ী অসমতা গঠনের মাধ্যমে অভীষ্ট ফাংশনের কাঙ্ক্ষিত মান নির্ণয় করা যায়। বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, মোটামুটি এই ধরনের একটা সংজ্ঞা আমরা দিতে পারি। তাহলে এখানে একটা হলো যে গাণিতিক জ্ঞান থাকতে হবে, তারপরে হলো যোগাশ্রয়ী অসমতা গঠন করতে হবে, এই যোগাশ্রয়ী অসমতা গঠন করতে হবে, আর একটা অভীষ্ট ফাংশন আছে, এই অভীষ্ট ফাংশনের মান নির্ণয় করতে হবে। এখন আমি সরাসরি চলে যাব একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই সম্পর্কে, এই টার্মগুলি, এই শব্দগুলি সম্পর্কে তোমাদেরকে প্রথমে পরিচিত করাবো, তারপরে আমরা অন্যান্য থিওরিটিক্যাল ব্যাপারগুলি আলোচনা করব। এখন আমি একটা উদাহরণে চলে যাব। তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রাম কি? যোগাশ্রয়ী প্রোগ্রাম হলো একটি গাণিতিক কৌশল যার সাহায্যে কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণকারী নিজস্ব গাণিতিক জ্ঞান দ্বারা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে, তাহলে এখানে তার গাণিতিক জ্ঞান থাকতে হবে এবং তার একটা সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। সেই যোগাশ্রয়ী প্রোগ্রামকে তার জানতে হবে, তার এই সম্পর্কে তার পুরোপুরি জ্ঞান থাকতে হবে। তারপরে দুই বা ততোধিক স্বাধীন চলকের যোগাশ্রয়ী অসমতা গঠনের মাধ্যমে অভীষ্ট ফাংশনের কাঙ্ক্ষিত মান নির্ণয় করতে পারবে যদি সে যোগাশ্রয়ী প্রোগ্রামটা জানে। তবে আমাদের এখানে আছে কি দুই বা ততোধিক স্বাধীন চলকের, তবে তোমাদের শ্রেণীতে আমরা দুইটা স্বাধীন চলকের যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করব, কারণ দুইয়ের বেশি স্বাধীন চলক হলে আমরা যে পদ্ধতিতে এই যোগাশ্রয়ী প্রোগ্রাম সমাধান করব তা এই পর্যায়ে করা যাবে না, কারণ আমরা গ্রাফিক্যাল মেথড বা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। লেখচিত্রের মাধ্যমে শুধুমাত্র দুই চলক বিশিষ্ট যে যোগাশ্রয়ী প্রোগ্রামগুলি আছে সেইগুলি সমাধান করা যায়। উচ্চতর শ্রেণীতে 3 চলক, 4 চলক এবং আরও বেশি চলক বিশিষ্ট যোগাশ্রয়ী প্রোগ্রামিংগুলিও সমাধান করা যায়, সেটার জন্য ভিন্ন ভিন্ন মেথড আছে। এখন আমরা চলে যাচ্ছি একটি উদাহরণে। একজন ব্যবসায়ী কিভাবে তার লাভটা সর্বোচ্চ করতে পারে, প্রথমে একটা সর্বোচ্চকরণ প্রবলেম নিয়ে আলোচনা করব, তারপরে একটা সর্বনিম্নকরণ প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের 1 নম্বর সমস্যাটা হলো একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা ক্রয় করে বিক্রি করে। একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা ক্রয় করে বিক্রি করে। প্রতি ঝুড়ি আম ও পেয়ারা ক্রয় মূল্য যথাক্রমে 50 টাকা ও 25 টাকা। তিনি যে দোকানে
এই মালামালগুলি রাখেন সেখানে 12টির বেশি ঝুড়ি ধরে নেন। তার দোকানে 12টির বেশি ঝুড়ি ধরে নেন। প্রতি ঝুড়ি আম ও পেয়ারা পেয়ারায় লাভ যথাক্রমে 10 টাকা ও 6 টাকা। 500 টাকা মূলধন বিনিয়োগ করে তিনি সর্বোচ্চ কত টাকা লাভ করতে পারবে? লাভ করতে পারবে। এটা একটা যোগাশ্রয় প্রোগ্রামিং প্রবলেম। এখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ফল বিক্রেতা, তার মূলধন অনেক কম, 500 টাকা মাত্র মূলধন নিয়ে এটা একটা বাধা বা তার সীমিত সম্পদ। যে একটা জিনিস তোমরা মনে রাখবা যে যোগাশ্রয় প্রোগ্রামিংটা শুধুমাত্র সীমিত সম্পদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেখানে অসীম সম্পদ সেখানে কিন্তু যোগাশ্রয় প্রোগ্রামিং নিয়ে কাজ করা যায় না। যেমন ধরো পানি, বায়ু, আলো, এই সম্পদগুলি, এগুলিও সম্পদ, এই সম্পদগুলি কিন্তু অসীম সম্পদ। এখানে যোগাশ্রয় প্রোগ্রামিং প্রয়োগ করা যায় না। যেখানে আমাদের সম্পদের পরিমাণ সসীম, সেই সব ক্ষেত্রে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের অ্যাপ্লিকেশন করতে পারব। যেমন এখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি 2 ধরনের ফর্ম বিক্রি করেন এবং যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে হলো বিকল্প পদ্ধতির ব্যবস্থা থাকতে হবে, বিকল্প ব্যবস্থা থাকতে হবে। যদি শুধু আম বিক্রয় করেন বলতাম, তাহলে কিন্তু যোগাশ্রয়ী প্রোগ্রাম এখানে করা যাবে না। এখানে হলো 2টি, একটা হলো আম এবং পেয়ারা, 2টা বিকল্প। পেয়ারার ব্যবসা করেন তিনি, আর হলো যে তার সম্পদ হলো সীমিত, এখানে 500 টাকার মূলধন। আরেকটা সীমিত সম্পদ হলো তার যে দোকানটা, সেখানে 12টার বেশি ঝুড়ি ধরে না। এখন তাহলে আমাদের এটা মনে রাখবেন যে আমরা সীমিত সম্পদের ক্ষেত্রে যোগাশ্রয় প্রোগ্রাম প্রয়োগ করতে পারবো। এখন আমাদের এখানে 2টা কাজ। একটা হলো এই যে সমস্যাটা দেওয়া আছে, এই সমস্যাটা একটা যোগাশ্রয় প্রোগ্রামিং মডেল তৈরি করে তারপরে হলো এটাকে আমরা লেখচিত্রের সাহায্যে এই সমস্যাটাকে আমরা সমাধান করব। তাহলে এখন তোমাদেরকে প্রশ্নের যে প্যাটার্ন বর্তমানে এখানে 4 নাম্বার 2 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে এখানে এই ধরনের প্রশ্নগুলি সাধারণত খ বা গতে থাকে 4 নম্বরের প্রশ্ন। যদি তোমাদেরকে যোগাশ্রয় প্রোগ্রামিং মডেল তৈরি করতে বলে, তাহলে এটাকে সলভ করতে বলবে না। আর অথবা তোমাদেরকে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেল দেয়া থাকবে, সেটা শুধু সমাধান করতে বলবে লেখচিত্রের সাহায্যে। এখন আমরা এই সমস্যাটা কিভাবে যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেল তৈরি করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমাদের মনে রাখতে হবে এখানে, যেহেতু বোর্ডের জায়গায় এবং বোর্ডে মুছে ফেলতে হবে, কি কি ব্যাপারগুলি বলেছে। প্রথমে আমাদের তার কয় ঝুড়ি আম আর কয় ঝুড়ি সে পেয়ারা কিনবে, তার উপরে ডিপেন্ড করবে যে লাভ কতটুকু হবে। এখন আমরা ধরে নিব তাহলে যে তিনি কত ঝুড়ি আম ক্রয় করবেন আর কত ঝুড়ি পেয়ারা ক্রয় করবেন। আমরা প্রথমে ধরে নিতে পারি যে ফল বিক্রেতা x ঝুড়ি আম ও y ঝুড়ি পেয়ারা ক্রয় করবেন। এখন 1 ঝুড়ি আমের দাম হলো 50 টাকা, তাহলে x ঝুড়ি আমের দাম কত হবে? x ঝুড়ি আমের দাম হবে 50x টাকা। আবার 1 ঝুড়ি পেয়ারার দাম কত? 25 টাকা। তাহলে y ঝুড়ি পেয়ারার দাম কত হবে? 25y টাকা। এই টোটাল টাকাটা যেন
500 টাকার বেশি না হয়, কারণ ওনার মূলধনই আছে 500 টাকা। তিনি ইচ্ছা করলে 501 টাকা খরচ করতে পারবেন না, বরং তিনি ইচ্ছা করলে যে 500 টাকা না কিনে কিছু কম টাকারও কিনতে পারেন। তারপরে হলো যে আমরা এই যে x জুড়ি ধরলাম আম এবং y জুড়ি ধরলাম পেয়ারা, এই পেয়ারা জুড়ির সংখ্যা যেন 12টির বেশি না হয়, যে তাহলে এখানে কি হবে x plus y is less or equal to 12। আর যে আমরা x জুড়ি আম এবং y জুড়ি পেয়ারা ধরলাম, এগুলি কখনো নেগেটিভ হবে না। আমরা তো কখনো বলি না যে -3 জুড়ি আম কিনব, তাহলে x আর y এর মানটা কি হবে, হয় 0 হবে না হয় পজিটিভ হবে। আমি আম মোটেও কিনতে নাও পারি, সবই পেয়ারা কিনতে পারি, তাহলে সেখানে x এর মান হবে 0 আর y এর মান পজিটিভ হবে। এভাবে পেয়ারা নাও কিনতে পারি, সবগুলি আম কিনতে পারি, সেই জন্য এই চলক দুটি গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, কখনো নেগেটিভ হবে না। এখন আমরা এটা যোগাশ্রয় প্রোগ্রামিং গঠন শুরু করব। সমাধান, মনে করি ফল বিক্রেতা x ঝুড়ি আম ও y ঝুড়ি পেয়ারা ক্রয় করে বিক্রি করবেন। যেখানে x is greater or equal to 0, y is greater or equal to 0। মনে রাখতে হবে এটা একটা ধাপ। আমরা বললাম যে যোগাশ্রয়ী প্রোগ্রামিং লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হলে কয়েকটা ধাপ আছে, এর মধ্যে এটা একটা ধাপ, যে আমরা প্রথমে ধরবো যে এই চলকগুলির মান বের করতে হবে, সেই চলকগুলি ধরে নিব। তাহলে এই চলক গ্রেটার অর ইকুয়াল টু x is greater or equal to 0 এবং y is greater or equal to 0, এটাকে বলা হয় নন নেগেটিভিটি রেস্ট্রিকশন বা অঋণাত্মক সীমাবদ্ধতা। যেহেতু ফল বিক্রেতা প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য যথাক্রমে 50 টাকা ও 25 টাকা এবং ফল বিক্রেতার মূলধন 500 টাকা। সুতরাং এক ঝুড়ি আমের দাম হলো 50 টাকা, তাহলে x ঝুড়ি আমের দাম হবে 50x টাকা, 50x প্লাস প্রতি ঝুড়ি পেয়ারার মূল্য 25 টাকা, তাহলে y ঝুড়ির দাম হবে 25y টাকা। এই টাকাটা 500 টাকার বেশি হবে না, লেস অর ইকুয়াল টু 500। এখানে আমরা যদি উভয় পক্ষকে 25 দ্বারা ডিভাইড করি, তাহলে twice x plus y is less or equal to 20। তাহলে এই একটা আমরা অসমতা পেলাম, এটাকে বলা হয় কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস অর্থ হলো বাধা, বাধার সমূহ। কনস্ট্যান্ট না, মনে রাখতে হবে কনস্ট্যান্ট শব্দের অর্থ ধ্রুবক, এটা ধ্রুবক না, এটা হলো কনস্ট্রেন্টস, CONSTRAINTS। কনস্ট্রেন্টস অর্থ বাধা সমূহ, এই বাধা সমূহ, এটা হলো একটা কনস্ট্রেন্টস। আবার দোকানে 12টির বেশি ঝুড়ি ধরে না। আবার ফল বিক্রেতার দোকানে 12টির বেশি ঝুড়ি ধরে না।
ধরে। সুতরাং x প্লাস y ইজ লেস অর ইকুয়াল টু 12। এগুলো এখানে আমরা দুইটা কনস্ট্যান্ট পেলাম। আর হলো এখন আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে দোকানে ফল বিক্রেতার লাভ যেন সর্বোচ্চ হয়। এখন সর্বোচ্চ লাভ করতে হলে তার প্রতি ঝুড়ি আমে লাভ হয় 10 টাকা, আর পেয়ারায় লাভ হয় হলো কত টাকা? 25 টাকা। এখন আমরা একটা উদ্দেশ্য ফাংশন তৈরি করব, কিন্তু এরপরে এটা মুছে ফেলতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে প্রথম একটা অংশ, যে মনে করে ফল বিক্রেতা 1 ঝুড়ি আম ও y ঝুড়ি পেয়ারা ক্রয় করে বিক্রি করেন, যেখানে x is greater or equal to 0, y is greater or equal to 0, এটাকে বলা অঋণাত্মক সীমাবদ্ধতা। তারপরে পেলাম আমরা কনস্ট্যান্ট বা বাধা সমূহ। এই দুইটা অংশ। আরেকটা অংশ হলো যে উদ্দেশ্য ফাংশন। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে তার লাভকে সর্বোচ্চকরণ করা। তারপরে আমরা এই উদ্দেশ্য ফাংশন, অঋণাত্মক সীমাবদ্ধতা এবং এই কনস্ট্যান্টগুলিকে একসঙ্গে লিখব। এই চারটা ধাপে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিং প্রবলেম গঠন করা হয় বা যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেল তৈরি করা হয়। আমাদের মনে রাখতে হবে এখানে মোট 4টি ধাপ হবে। নেক্সট ধাপ হলো, আমরা দুইটা ধাপ করেছি, তৃতীয় ধাপ হলো উদ্দেশ্য ফাংশন। যেহেতু প্রতি ঝুড়ি আম ও পেয়ারায় লাভ যথাক্রমে 10 টাকা ও 6 টাকা। সুতরাং উদ্দেশ্য ফাংশন ইংলিশে বলা অবজেক্টিভ ফাংশন। উদ্দেশ্য ফাংশন যে ম্যাক্স মানে ম্যাক্সিমাম 10x প্লাস 6y। কারণ হলো আমরা কয় ঝুড়ি আম কিনবো? x ঝুড়ি। তাহলে প্রতি ঝুড়িতে লাভ হলো 10 টাকা, এক ঝুড়িতে লাভ হবে 10x টাকা। আবার কত ঝুড়ি পেয়ারা কিনবো? y ঝুড়ি। তাহলে y ঝুড়িতে, যেহেতু প্রতি ঝুড়িতে লাভ হয় 6 টাকা, y ঝুড়িতে লাভ হবে 6y টাকা। এই যে ফাংশনটা আমরা জেড ম্যাক্সিমাইজেশন প্রবলেমে লিখবো এখানে ম্যাক্স, আর যদি মিনিমাইজেশন প্রবলেম হয় এখানে লিখবো মিন, মিন। তাহলে এইটা হলো উদ্দেশ্য ফাংশন। এই ফাংশনটার মান যেন সর্বোচ্চ হয় আমরা সেই চেষ্টা করব। এইগুলো 3টি অংশ গেল। এখন এই অংশগুলিকে আমরা কম্বাইন করে লিখলেই আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেল তৈরি হয়ে যাবে। সুতরাং নির্ণেয় যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেল, নির্ণেয় যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেল zmax equal to 10x plus 6y। শর্ত সমূহ আমাদের শর্তগুলি কি কি ছিল? twice x plus y is less or equal to 20, twice x plus y is less or equal to 20, x plus y is less or equal to 12, x is greater or equal to 0, y is greater or equal to 0। এই যে তিনটা অংশ যদি আমরা একত্রে লিখি এটাকে বলা হয় যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেল। এটাকে বলা হয়, এটা তোমাদের অঙ্ক করার সময় লেখা দরকার নেই, আমি তোমাদের বোঝার জন্য বলছি যে এই প্রথমটাকে বলা হয় উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন। উদ্দেশ্য ফাংশন। আর এই দুইটাকে বলা হয়, দুইটা অসমতাকে বলা হয় একত্রে বলা হয় কনস্ট্রেন্টস বা বাধাসমূহ। কনস্ট্রেন্টস বা বাধাসমূহ অথবা শর্তসমূহ। শর্ত। আর এই লাস্টের এই x is greater or equal to 0, y is greater or equal to 0 এটাকে বলা হয় অঋণাত্মক
নন নেগেটিভিটি রেস্ট্রিকশন, অঋণাত্মক সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা বা ইংলিশে বলা হয় নন নেগেটিভিটি রেস্ট্রিকশন। তাহলে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেলের তিনটা অংশ আমাদের মনে রাখতে হবে। যদি আসে যে পরীক্ষায় আসে যে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেলের কয়টি অংশ, তাহলে প্রথমে থাকবে উদ্দেশ্য ফাংশন, তারপরে থাকবে হলো কনস্ট্যান্ট বা শর্ত, তারপরে একদম লাস্টে থাকবে অঋণাত্মক সীমাবদ্ধতা। এটা সকল যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেলে অবশ্যই এই অঋণাত্মক সীমাবদ্ধতা থাকতেই হবে। আর সবগুলিই থাকবে, যে প্রথমে থাকবে উদ্দেশ্য ফাংশন, তারপরে আমরা লিখবো যে শর্তগুলি, নেক্সট সবার শেষে লিখবো অঋণাত্মক সীমাবদ্ধতা। এখন আমরা কিভাবে এই যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেলটা সমাধান করব, কি পদ্ধতিতে? গ্রাফিক্যাল মেথডে বা লেখচিত্রের সাহায্যে। যেহেতু এখানে দুইটা চলক, একটা হলো x এবং y, তাহলে আমরা এগুলিকে, এই যে সীমাবদ্ধতাগুলি আছে এগুলিকে প্রথমে আমরা সমীকরণ আকারে লিখে এগুলি লেখচিত্র অঙ্কন করব, লিখে সমাধান অঞ্চল দেখাবো। চলো বাবা, এখন আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিং মডেলের সমাধান করব লেখচিত্রের সাহায্যে। সমাধান শর্ত সমূহকে সমীকরণ আকারে লিখে পাই। আমরা শর্তগুলিকে সমীকরণ আকারে লিখব। এক নম্বরে হলো twice x plus y is less or equal to লিখব আমরা equal to 20, এক নম্বর। এটাকে আমরা চিত্র আঁকার সুবিধার্থে এটাকে 1/a plus y by b equals to 1 আকারে লিখব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা 20 দ্বারা ডিভাইড করি, x by 10 plus y by 20 equals to 1, এটা এক নম্বর। নেক্সট হলো x plus y equals to 12, এটা হলো 2 নম্বর। এটাকে যদি আমরা x by a plus y by b equals to 1 আকারে লিখি, তাহলে পাই x by 12 plus y by 12 equals to 1। তারপর হলো এবং আর দুইটা আছে অঋণাত্মক সীমাবদ্ধতা, এগুলিকে আমরা সমীকরণ আকারে লিখি। এবং x equals to 0, y equals to 0। এখন 1 নং ও 2 নং সমীকরণের সাহায্যে আমরা লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্রটা দেখো, এভাবে y অক্ষ এবং x অক্ষ এঁকে নিব আমরা, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এখন প্রথম 1 নাম্বার সমীকরণ যেটা আছে, এটাকে x by a plus y by b, আমরা যদি এখানে ক্ষুদ্রতম বর্গের প্রতি বর্গকে 1 করে ধরি, তাহলে এখানে হলো 5, 10, 15, 20, 5, 10, 15, 20 এইভাবে। তাহলে এটা x by 10, এটা x অক্ষকে সেট করে এখানে x by 10, এটা হলো 10 0 বিন্দু, আর y অক্ষকে হলো 0 20 বিন্দু, এখানে 0 20 বিন্দু সেট করে। তাহলে এই রেখাটা যদি আঁকি আমরা, এরকম হয়, এটা স্ট্রেট লাইন হবে, একদম সোজা। তোমরা স্কেল দিয়ে আঁকতে পারবে পরীক্ষায়। এই হলো একটা সমীকরণ। এখন এটাতে কি ছিল? লেস অর ইকুয়াল টু টাইপ ছিল, এই জন্য এখানে একটা অ্যারো দিবে মূল বিন্দুর দিকে। মনে রাখবে, যদি লেস অর ইকুয়াল টু টাইপ ইনফিনিটি হয়, অসমতা হয়, তাহলে অ্যারো চিহ্নটা হবে মূল বিন্দুর দিকে। আর যদি গ্রেটার অর ইকুয়াল টু টাইপের হয়, তাহলে অ্যারো চিহ্নটা হবে মূল বিন্দুর বিপরীত দিকে। সেই দিকে, সেই ক্ষেত্রে হতো এই দিকে, অ্যারো চিহ্নটা হতো এই দিকে। নেক্সট আছে আমাদের
দ্বিতীয় যে সমীকরণটা এটাকে x/12 প্লাস y/12 ইকুয়াল টু 1। তাহলে এখানে 12 আমরা মনে করি যে এই জায়গায় হতে পারে, আর হলো y/12 এটাও এখানে হতে পারে। তাহলে এইখানে যদি আমরা আরেকটা সমীকরণ লিখি, এটাও মূলবিন্দুর দিকে হবে এই। এখন এই দুইটা সরলরেখা কোথায় ছেদ করলো? এখানে একটা বিন্দুতে ছেদ করলো। এই ছেদ বিন্দুটাও আমাদের নির্ণয় করতে হবে। এখন এই বিন্দুগুলির আমরা যদি নাম দেই, প্রথমে এই মূল বিন্দুটা হলো O0 0, তারপরে এই বিন্দুটার নাম দিলাম A 10 0, তারপরে এখানে একটা B বিন্দু হবে, সেটা আমরা নির্ণয় করব। আর এখানে হলো 0 12 C বিন্দু, আর একটা বিন্দু 0 12, এই আরেকটা বিন্দু। তাহলে আমাদের এখানে আমরা একটা সমাধান অঞ্চল পেয়ে যাব। এই সমাধান অঞ্চলটা সাহায্যে আমরা এই শীর্ষবিন্দুর সাহায্যে যেটার মান বের করব। এখন 1 ও 2 সমাধান করে পাই, 1 নং ও 2 নং সমাধান করে পাই। 1 নং ও 2 নং সমাধান করে পাই। 1 আর 2 কে সমাধান করলে আমরা যদি এই 1 নম্বর থেকে যদি 2 নম্বর বিয়োগ করি, y6 থেকে x দিলে আর x থাকবে, y কাটা যাবে, আর 20 থেকে 12 গেলে 8 থাকবে। তাহলে 1 মাইনাস 2 ইমপ্লাইজ 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই আমরা x 8। এখন x এর মান যদি 2 নং সমীকরণে, সুতরাং 2 ইমপ্লাইজ 2 নং সমীকরণে যদি x এর মান 8 বসাই, তাহলে y এর মান পাবো আমরা 4, y 4। সুতরাং 1 নং ও 2 নং এর ছেদ বিন্দু, সুতরাং 1 নং ও 2 নং এর ছেদ বিন্দু পেলাম আমরা 8 4। ধরি c 8 4, ধরি c বিন্দু b বিন্দু স্থানাঙ্ক, b বিন্দু স্থানাঙ্ক হলো 8 4। এখন এই যে ছায়াঘেরা অংশটুকু দেখালাম, এটাকে বলা হয় ফিজিবল রিজিয়ন বা সমাধান অঞ্চল। এই সমাধান অঞ্চলের শীর্ষবিন্দু কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই শীর্ষবিন্দুগুলির কোনো একটাতে জেড এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। যে কোনো একটা কথা মনে রাখতে তোমরা, যে কোনো একটা লেখা যাবে না, কোনো একটাতে, শুধুমাত্র একটা বিন্দুতেই জেড এর সর্বোচ্চ মান আমরা পাবো। তাহলে লেখাচিত্রের ছায়াঘেরার অংশটুকু হলো সমাধান অঞ্চল। লেখচিত্রে লিখে আমরা কি করলাম? লেখচিত্র অঙ্কন করলাম। শর্তসমূহকে সমীকরণের আকারে লিখলাম আমরা, লিখে এখন 1 নং ও 2 নং সমীকরণ দ্বারা 1 নং ও 2 নং সমীকরণ দ্বারা লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্রে ছায়া ঘেরা অংশটুকু সমাধান অঞ্চল বা ফিজিবল রিজিয়ন। সমাধান অঞ্চল যার শীর্ষবিন্দু সমূহ O0 0, A 10 0, B 8 4 ও C 0 12। এই হলো সমাধান অঞ্চল সম্পর্কে বর্ণনা। এখন এই শীর্ষবিন্দুগুলিতে আমরা জেড এর মান নির্ণয় করব। শীর্ষবিন্দু সমূহের এটুকু মুছব। শীর্ষবিন্দু সমূহের কোনো একটিতে
এখানে যে কোনো একটিতে লেখা যাবে না, কোনো একটিতে লিখতে হবে। কোনো একটিতে জেড এর সর্বোচ্চ মানে উদ্দেশ্য ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যাবে। এখন এই শীর্ষবিন্দুগুলিকে আমরা জেড এর মান বের করব। এখন নিচে ছকে শীর্ষ বিন্দু সমূহে জেড এর মান নির্ণয় করি। আমরা এরকম ছক করতে পারি অথবা ভিন্ন ভিন্ন ভাবে করা যায়। ছক তৈরি করতে হবে। আরেকটা ঘর লাগবে। শীর্ষবিন্দু সমূহ এখানে ও 0 0 বি ও এ 10 0 বি 8 4 সি 0 12। আর এখানে লিখবো আমরা জেড ইকুয়াল টু কত ছিল আমাদের? জেড ইকুয়াল টু ছিল 10x প্লাস 6y। তাহলে এখানে x এর মান যদি আমরা এগুলি হলো x y এর মান, x এর মান যদি 0 এবং y এর মান যদি 0 বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি হলো z ইকুয়াল টু 0। তারপর এখানে পাচ্ছি আমরা z ইকুয়াল টু পাচ্ছি y এর মান 0, z এর মান x এর মান হলো 10। এখানে মানগুলি বসালে পাচ্ছি হলো আমরা 100। আর এখানে z এর মান পাচ্ছি আমরা হলো 8 যদি বসাই x এর মান, y এর মান যদি বসাই 4, তাহলে 8 10 80, 4 6 24 সমান 104। আর এখানে z এর মান পাচ্ছি আমরা x এর মান হলো 0, 6 12 72 72 পাচ্ছি। তাহলে আমাদের দেখা গেল সর্বোচ্চ মানটা কোথায় পেলাম আমরা? b বিন্দুতে। B84 বিন্দুতে আমরা z এর সর্বোচ্চ মান পেলাম 104 টাকা। তার মানে যদি ফল বিক্রেতা 8 ঝুড়ি আম আর হলো 4 ঝুড়ি যদি পেয়ারা ক্রয় করে বিক্রি করেন তাহলে তার সর্বোচ্চ লাভ হবে 104 টাকা। এখানে আমরা দেখছি z এর সবচেয়ে বড় মানটা হলো 104। আর এখানে তাহলে এখানে আমরা লিখতে পারি এই ঘরে সিদ্ধান্ত লিখতে পারি। সিদ্ধান্ত যে z max equal to 104 এত টাকা, 104 টাকা। কোন বিন্দুতে? B84। এই B84 বিন্দুতে z এর মান হলো সর্বোচ্চ। এই হলো আমাদের সমাধান হয়ে গেল। অর্থাৎ ফল বিক্রেতা যদি, সুতরাং ফল বিক্রেতা যদি 8 ঝুড়ি আম ও 4 ঝুড়ি পেয়ারা ক্রয় করে বিক্রি করে, তবে তার সর্বোচ্চ 104 টাকা লাভ হবে। এই হলো আমাদের সমাধান। তাহলে কি করলাম? আমরা একটা উদাহরণী প্রোগ্রামিং মডেল তৈরি করলাম এবং মডেলটা তৈরি করে আমরা সমাধান করলাম। এখন সমাধানের ধাপগুলি মনে রাখতে হবে। প্রথমে আমরা কি করলাম? যে অসমতাগুলিকে সমীকরণ আকারে লিখে সেইগুলিকে আমরা লেখচিত্রে সমীকরণগুলির সাহায্যে লেখচিত্র তৈরি করলাম। লেখচিত্র তৈরি করে লেখচিত্রের সমাধান অঞ্চল চিহ্নিত করলাম। সমাধান অঞ্চলের শীর্ষবিন্দুগুলি বের করলাম।
শীর্ষবিন্দুগুলিকে আমরা z এর মান বের করলাম, বের করে যেটা সর্বোচ্চ মান, যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয় তাহলে আমরা নিব সর্বোচ্চ মান, আর যদি এটা মিনিমাইজেশন প্রবলেম হতো তাহলে সর্বনিম্ন এখানে যেটা জিরো ছিল সেটা হতো। তাহলে ম্যাক্সিমাইজেশন প্রবলেম হলে আমরা z এর মান সর্বোচ্চ যেটা সেটাই নিব, সেটাই হলো z ম্যাক্স, তারপরে আমরা কনক্লুশনটা লিখলাম। এইভাবে তোমরা বিভিন্ন বইতে করা আছে বিভিন্ন উদাহরণে, সেই অঙ্কগুলি একটু ফলো করলে, তোমরা যদি নিয়মটা ফলো করো তাহলে এই ধরনের কোনো সমস্যায় তোমাদের জন্য কঠিন হবে না। আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিং অংশটুকু 2টি ক্লাসে শেষ করব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু শেষ করব। ধন্যবাদ।